দর্শক চ্যানেলে উত্তর আমেরিকা নিয়মিত আয়োজন প্রবাসের কথা আপনাদের স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিস। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের খুবই পরিচিত প্রবাসের, যাকে আমরা সবাই চিনি, অধ্যাপক রফিকুল ইসলাম। কেমন আছেন ভাইয়া? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আসলে আপনার সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য বসেছি এবং আপনাকে আসলে আমন্ত্রণ জানিয়েছি আড্ডা দেওয়ার জন্য। প্রথমেই আমি জানতে চাই আপনার কাছে, এই যে আপনি হৃদয়ে নারায়ণগঞ্জ নামে যে সংগঠনে আছেন, আপনার নিজের তৈরি সংগঠন, সেটা নিয়ে যদি প্রথমে আমি একটু জিজ্ঞেস করি, কেমন চলছে সেটার যাত্রা? ধন্যবাদ আপনাকে। যাত্রা মাশাআল্লাহ এই অল্প সময়ের মাঝেই আমি যথেষ্ট করতে পেরেছি, আমি অত্যন্ত গর্ববোধ করি। আমি একটু পিছনে না গেলে হয়তো এটা অসম্পূর্ণ থেকে যাবে। হৃদয় নারায়ণগঞ্জ হঠাৎ করে আবার ৩-৪ বছর আগে স্টার্ট করলাম কেন? আসলে প্রবাসে আপনি জানেন বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে অন্যতম একটি জেলা হলো আমাদের নারায়ণগঞ্জ জেলা। এই জেলার একটা সংগঠন যেটা নারায়ণগঞ্জ সোসাইটি সংগঠন, যেটা এটা প্রায় ৩ যুগ আগে হয়েছে। আমি এই দেশে আসছি 2006-এ আসছি। আসার পরবর্তী সময়ে যেহেতু আমি সংগঠন প্রিয় বাংলাদেশ থাকতেই, তো এখানে যারা আছে তারা হয়তো আসার পরে তারা অনেকে আমাকে লুফে নিয়েছে সংগঠনে কাজ করার জন্য। আমিও যতটুকু পারছি আমি করেছি। একটা সময় নির্বাচনের মাধ্যমে আমি টোটাল নারায়ণগঞ্জের আমি প্রেসিডেন্ট হয়েছিলেন। ওইখানে কাজ করেছি আমি অনেক। তারপর আমার কাছে মনে হলো যে কিছুটা যেন স্বাধীনভাবে একটু ঘাটতি মনে হলো। তো ভাবলাম যে আমারও কিছু শুভাকাঙ্ক্ষী আছে, একটা লেভেলের কিছু লোকজন আছে যাদের নিয়ে সংগঠন করা যায়, তারাও চায় যে না আমরা একটা কিছু নতুনভাবে করি। বলে সেটা আবার কি, যেমন এই ৩ যুগ আগের এই সংগঠনের যেটা অত্যন্ত প্রয়োজন যে কবরস্থান করে করা, যেটা সম্ভব হয়নি। আমার সময় এটা উৎপত্তি হয়েছিল, যাক পরবর্তী সময় পরবর্তী কমিটি নির্বাচন পরীক্ষার মাধ্যমে একটা লিঙ্গার হয়েছে, তারপরে করোনাকালীন একটু গ্যাপ হয়েছে বিভিন্ন কারণে। আমার কাছে মনে হলো যে যেহেতু আমি ওইদিকে নাই আর ওইখানে হচ্ছে না, একটু ঢিলেতামে অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে স্বাধীনভাবে কাজ করার কিছু আমার কাছে মনে হলো আর কি, তারা আমি পারবো। তো সেই পারার একটা এই যেটা প্রত্যয় যেটা সেটা হলো আমার যাই সোর্স অফ ইনকাম আছে, আমি ভাবলাম যে এটা থেকে যদি আমি একটু অংশ পার্সেন্টেজ, এক্সাম্পল যেমন আমার $৫,০০০ যদি ইনকাম থাকে, আমি যদি 5% আমি যদি মনে করি আমি সামাজিক সংগঠন ধর্মীয় আমরা যে ধর্মীয় করি না কেন, সকলে যদি একটু একটু করে আমরা খরচ করি সঠিকভাবে, আমার মনে হয় সম্ভব। ঠিক সেই উপলব্ধি থেকেই পরবর্তী সময় যারা আমার খুব কাছের তাদের নিয়ে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু করব আমরা। ঠিক এমনিভাবে ২১-এর দিকে আমরা আত্মপ্রকাশ করলাম যে যেহেতু কাছাকাছি সেম নামের কাছে যদি একটা সংগঠন করি এটা একটু হাস্যকর লাগবে। আমি ভাবলাম যে এটার থেকে একটু আলাদা নামটা যাতেই থাকে। তো আমরা দেখলাম যেহেতু টোটাল বাংলাদেশকে আমরা হৃদয়ে লালন করি, হৃদয়ে বাংলাদেশ, ঠিক আমরা ছোট করে যদি আমরা নারায়ণগঞ্জকে এটাকে ওইরকম ভাবে, ভালোই তো বাসি, সবাই ভালোবাসে প্রত্যেকের জেলাকে, তো এটার নামটাকে হৃদয় নারায়ণগঞ্জ দেওয়া যায় না? আমি দেখলাম যে এই মিটিংয়ে ঠিক স্বতঃস্ফূর্তভাবে সকলেই এটাকে সমর্থন করছে যে এটা ডিফারেন্ট, এটা অন্য কারো অন্য সংগঠনের নামের কাছাকাছি সাংঘর্ষিক কিছু হবে না। ঠিক ওইভাবেই যেমন এই সংগঠনটা করা। তো সংগঠন করার পরপরই প্রথম আমাদের অভিষেক অনুষ্ঠানের মধ্যেই বাংলাদেশে একমাত্র সিনেটর শেখ রহমান সাহেব আমাদের এই প্রোগ্রাম আসছিল। প্রায় অভিষেক অনুষ্ঠানে 100 দিনের লোকের উপস্থিতিতে ভাবতে পারে না যে এটা যেহেতু 2-3টা সংগঠনের মাঝে এটা একটা অংশ বলা যায় বা আরেকটা নামের এত স্বতঃস্ফূর্ততা, এটা একটা কারণ আছে যে হৃদয় নারায়ণগঞ্জ যেহেতু অনেক লোক বাংলাদেশ থেকে চলে আসছে, এর মধ্যে আমাদের নারায়ণগঞ্জের অধিবাসী অনেক আসছে, নেতৃত্ব বাড়তেছে। আমি ভাবলাম একটা সংগঠনগুলো অসুবিধা পাই, এখানে নেতৃত্বে অনেকের সংযোগ হবে, ঠিক এইটা একটা কারণ ছিল। তো যাক ওই ভদ্রলোক বা অন্যরা এটাকে খুব সুন্দরভাবে লুফে নিতে বলা যায়। আপনারা, আমি যতটুকু জানি যে নারায়ণগঞ্জ সমিতি যেটা, সেটা প্রায় আপনি আপনার কথার মাধ্যমে বা আপনার সঙ্গে আগে আলোচনা হচ্ছিল যে প্রায় 3 যুগ আগে। তো এখন এই যে শর্ট টাইম, আপনাদের তো মাত্র 3 বছর, আপনাদের অ্যাক্টিভিটিস তো অনেক বেশি এবং আপনি এর আগেও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ আমরা সবসময় দেখেছি বা আমাদের চোখে পড়ে। তো এই যে আমরা অন্যান্য সংগঠনও দেখিয়ে থাকি যে শুধুমাত্র পিকনিক
বা হচ্ছে আপনার ইফতার পার্টি, এর বাইরে আসলে আপনাদের কোনো উদ্যোগ নতুন করে নিয়েছেন কিনা? যে প্রচুর, আপনি নিজেই বলছিলেন নারায়ণগঞ্জ থেকে প্রচুর মানুষ আসছে বা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু আমেরিকাতে আসে, তো আসার পরে তারা কিন্তু চাকরির ক্ষেত্রে বা এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা আছে, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আপনারা নিয়েছেন কিনা তাদের আসলে তৈরি করার ক্ষেত্রে? যেমন এখানে এই একটু আগে উল্লেখ করছি যে সংগঠনের মাধ্যমে একত্রিত করার একটা সুযোগ থাকে। যারা সে আমার অঞ্চলের, এই আপনি জানেন যে 5টা উপজেলা আর 2টা থানা নিয়ে নারায়ণগঞ্জ গঠিত। সংগঠনকে এত ভালোবাসি বিধায় মানুষের ভিতরে আরও কীভাবে ঢোকা যায় সে বিভিন্ন কায়দায়, যেমন আমি এক লাইনে একটা ছোট্ট কবিতা লিখছি, যেহেতু আমি নারায়ণগঞ্জের, আমি এইভাবে বলি, আমি সম্পৃক্ত করার জন্য নারায়ণগঞ্জবাসীকে। আমার জন্ম সোনারগাঁয়ে, বেড়ে ওঠা বন্দরে, পড়াশোনা নারায়ণগঞ্জে, খালার বাড়ি রূপগঞ্জে, নানার বাড়ি 2,500, নারায়ণগঞ্জ যেন সবই আমার। দ্যাট মিনস প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বিদায়ী আত্মীয়তা আবদ্ধ করে আমি তাদেরকে একটা কবিতার মাধ্যমে নিয়েছি। তো এটাতে কি বুঝাইলাম? দ্যাট মিনস যারা নতুন আসে তারা কিন্তু চট করে এতগুলি লোকের মাঝে, মানে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে তারা পরিচিত হইতেছে। এক্সাম্পল বলে, তুমি কবে আসছো বা সামথিং এরকমভাবে, তোর কি হইতেছে? এই সংগঠনের মাধ্যমে সম্ভব। আপনি যে কোশ্চেনটা করছেন যে বলে আমরা কি করতেছি, যেমন প্রথম আমাদের সাধ্য মোতাবেক, কারণ আমরা মারা যাবে অবধারিত, আর লাস্ট বাংলাদেশে পাঠানো, আর এখানে যারা আমরা ইমিগ্রেন্টরা আসছি বিশেষ করে, আমরা সাধারণত এখানেই কবর দিবে, অনেক কবর আছে। আমরা নিজেরা এটা এই জন্য করছি যে আমরা যারা সদস্য তারা পর থেকে তো কবর কিনছি এবং কিছু উন্মুক্ত রাখছি এখানে। এই মুহূর্তে তারা হয়তো বা যে আর্থিক সংকুলন করতে পারছে না, তাদেরকে আমরা হেল্প করি। এই একটা অংশ। কিছুদিন আগে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে এখনও হসপিটালে আছে, আমরা স্পট থেকে প্রায় $1,000 আগে তুলে দিছি, যতটুকু তার জন্য সুবিধা হয়। কেউ মারা গেলে আমরা ঝাঁপায় পড়ি, আমরা যেটা আমাদের ঋতু অনুযায়ী 4-5 দিন খাবারের ব্যবস্থা করে দিই। এটা জিনিসটা ছোট হইলো, কিন্তু এটা আন্তরিকতা অনেক অনেক বড়। ঠিক এরকম কিছু ব্যাপার। এখন যেটা, যেমন আমার ছেলে বড়টা ফার্মাসি ডক্টর হয়েছে, ছোটটা ইঞ্জিনিয়ার হয়েছে, বলে অগটা জানার জন্য আমি সেটা না। অর্থাৎ হলো তাদেরকে সম্পৃক্ত করে আমাদের প্রোগ্রামগুলো নিয়ে যাই এবং অন্য যারা নতুন আসে তাদেরকে দেখে তারা উৎসাহিত বোধ করে। এটা অর্থদায়ক পরিমাপ করা যায় না, এটা উৎসাহিত হয় সংগঠনের মাধ্যমে। এখন যাদের উপযুক্ততা হিসাবে কিন্তু একজনের জব তারা অর্জন করে, সে প্রথম পর্যায়ে প্রথম যে কোনো মানুষের একটা জব দিয়ে স্টার্ট করতে হয়। এটা চট করে তার স্কিল ডেভেলপ না করা পর্যন্ত ভালো জব পাবে না। তখন আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কিছু স্পিচ থাকে তাদের উদ্দেশ্যে, তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু বক্তব্য রাখার জন্য। এবং এর মাঝে আমরা মাইকে বলি, যেমন আমরা 400 মানুষ একটা প্রোগ্রামে আসলো, তো 400 জনের কোন কোন জায়গার কার কোন জায়গার সুবিধা আছে, চাকরি দেওয়ার বা ক্ষেত্র আছে আমরা তো জানি না। সেগুলো আসলে আপনারা আইডেন্টিফাই ওইটার মাধ্যমে আসলে ওইটার মাধ্যমে আমরা করি, আসছে তাদের নিডস কি রাইট। তখন আমি আবার আমাদের কিছু লোকে বলি যে ভাই সাহেব এখানে তো এই যে সে তো আসছে নতুন, আপনাদের যদি সুযোগ থাকে, অনেকের সুযোগ আছে, ওইভাবে আসলে ক্ষেত্রটা তৈরি হয়, এবং না আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে স্পেসিফিক ভাবে এরকম কি কোনো আপনাদের সংগঠনের মাধ্যমে আছে যে আচ্ছা যে নতুন আসছে, যেহেতু স্বাভাবিক আমরা বাংলায় ইউজ টু, এখানে এসে ইংলিশটা আসলে বোঝার ক্ষেত্রে বলার ক্ষেত্রে একটা ব্যারিয়ার কাজ করে, এই ধরনের কোনো আছে কিনা যে আপনাদের কোনো ট্রেনিং করানো তাদেরকে? এইখানে এখন আমরা স্টার্ট করি না, হয়তো ইন ফিউচার করবো, বাট তাদেরকে এইভাবে বলি যে আপনারা জানেন যে বাংলাদেশে আমরেলা সংগঠন যেটা আছে ওরা এরকম কোর্স করে, তাদেরকে বলি যে আপাতত তোমরা ওইখানে যাও, তারপর তোমাদের যদি কোনো গাইডলাইন দেয় আমরা, তারপর তোমাদের যদি কোনো ওই জায়গার মধ্যে তোমাদের গ্যাপ থাকে কোনো ব্যাপারে, এই যে আমাদের ছেলেপেলে অনেকে আছে, তোমরা নাম্বার দিয়ে দেয় আমাদের ছেলেপেলেদেরকে যারা আগে আসছে, আমরা এই দেশে পড়াশোনা করছে, কেমন কি করবে, এটাও তো একটা হেল্প। অর্থাৎ তাদের গাইডলাইন দেখানো। আমরা বাচ্চাদেরকে এইভাবে, যেমন যে পিঠা উৎসবের মধ্যে অনেক বাচ্চারা দেশে যারা বড় হয়েছে অনেক কিছু জানে না, কালচার ওইটা আমরা করতে চেষ্টা করি। তো পড়াশোনার ব্যাপারে যেটা, এটা আসলে আপাতত এখন স্টার্ট করি নাই, তো আমরা যদি আমরা প্ল্যানিং এটা আমরা করবো। এটা যেমন এটা আমরা বাংলাদেশের প্রত্যেকটা নারায়ণগঞ্জ জেলার 5টা উপজেলা 2টা থানা, আমরা বাংলাদেশের মেধাবী অথচ দরিদ্র, আমরা এখান থেকে এটা কিছুটা করছি। আমরা এটা এই মানে
আরো অন্য এটা আরো আরো গুছায়া যাতে প্রতিটা উপজেলা অর্গানাইজ করে আমরা এটা করবো, রাইট। তো এটা একটা ভালো লাগার মতো সময় সাপেক্ষ ব্যাপারে। আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি নিজেই বলছিলেন যে অনেক অর্গানাইজেশন আছে, তো আসলে যেহেতু নারায়ণগঞ্জটা অনেক বড়, সমিতিও আছে, তো আপনি যখন আলাদাভাবে হৃদয় নারায়ণগঞ্জ করলেন, কোনো কনফ্লিক্ট হয়েছে এগুলো কিনা বা কোনো ধরনের কোনো? আসলে এই আমি আমার নিজের কথা বলি, আমি খুব ছোট্টবেলাতে সংগঠন প্রিয়, বাংলাদেশ থাকতেই। সেই যখন কলেজে পড়তাম তখন আমি লিউ করতাম, এবং আমি যেহেতু টিচিংয়ে ছিলাম, সেই কলেজ লাইফে অনেক ছেলেপেলে পড়াতাম, তাদেরকে নিয়ে আমি সেই কক্সবাজার যেতাম, যেহেতু থাকতাম বন্দরে, সোনারগাঁয়ের ঐতিহাসিক স্পটে যেতাম, আমরা হাসান মসজিদে যেতাম। এটা বলার অর্থ হলো ওই আমার ভিতরে সাংগঠনিক ইচ্ছা ছোট্টবেলা থেকে। এইখানেও একটা কথা আছে, আপনি জানেন যে দেখি স্বর্গে গেল বাড়া বাঁধে, ঠিক এইরকমের এদেশে আসার পরও যারা আমার সিনিয়র ছিলেন তারা হয়তো আমার সেই আগের অ্যাক্টিভিটিস দেখে আমাকে নিচ্ছে, ঠিক আমিও চেষ্টা করার পরে দেখলাম, ওই যেটা বললাম যে কিছু মনে হয় যেমন এখন যারা আছে, যেমন আমার সংগঠনে যে আমি ম্যাগাজিনটা নিয়ে আসছি, এই জন্য এখানে 7 থেকে 8 জন মুক্তিযোদ্ধা আছেন, যাদের আমরা কখনো একজনে অনেক কিছু করতে পারে, বড় জব করতে পারে, কিন্তু যে মুক্তিযোদ্ধা যারা আছে এরা নতুন মুক্তিযোদ্ধা কিন্তু হবে না, তাদেরকে আমরা সম্মানিত করি, এবং তারা আমাদের উপদেষ্টার মধ্যে আছেন অনেকে, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার এই লেভেলে, বলতে অন্যরা কোথায় যাবে? অন্যদের তো আমি বলতেছি এই জন্য, যেহেতু যারা একটু সচ্ছলতা আছে তারা সংগঠন থাকলে তারা সহযোগিতা বেশি করতে পারে, বিদায়ী ওনাদের কথা বললাম, যাই সকলকে নিয়ে সংগঠন। তো মোট কথা সংগঠনের মাঝে এক্সাম্পল, নতুন যারা আসে চট করে কিন্তু এতগুলি মানুষের মধ্যে খুঁজে বের করতে পারে ওই লোকটা আমার ওইখানকার, হয়তো বা এখানে আসার পরে জানে না যে সেলিম সে আমেরিকা আছে, যখন সংগঠনের মধ্যে আসলো তার সাথে তার একটা হৃদ্যতা হলো, তার মাধ্যমে সে মনটা একটা অন্যরকম একটা ফ্রেশ হয় এবং ইজি লাগে তার লাইফটা। যারা প্রথম আমেরিকাতে আসে আপনি জানেন একটু টেনশনে থাকে, তো এটা সংগঠনের মধ্যে কিন্তু এই একটা, যদিও সংগঠন ব্যাপারে বৈরী ভাবও অনেকের আছে, বৈরী ভাব থাকবে, এটাও স্বাভাবিক, সকলে তো সকল কিছু করতে পারবে না, বলে আপনি করছেন, নো আমি করছি বলবো না, তবে আমি চাই আমার মতনই একটু একটু প্রতিটা জেলা উপজেলা পর্যায়ে করলে আমার মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষের যারা আমরা প্রবাসে আছি তাদের কষ্ট কিছুটা লাঘব হয়, কেউ তো কারোটা 100% লাঘব করতে পারবে না, ইউনিটি থাকলে। আমি অনেক বিষয় জানলাম, আমি একটু আপনার অধ্যাপনার বিষয়ের দিকে চলে যাই। বাংলাদেশ থেকে যে যখন আপনি আসছেন, আপনি বাংলাদেশে কি অধ্যাপনায় যুক্ত ছিলেন, মানে শিক্ষকতায় আপনার ব্যাকগ্রাউন্ড ছিল? আমার ব্যাকগ্রাউন্ড আমি বেসিক্যালি অ্যাকাউন্টিং এর। আমি যখন প্রথম অধ্যাপনা শুরু করি, আমি এই গ্রেটার শরীদপুরে একটা উপজেলা লেভেলের কলেজে, আমার সহধর্মণীয় পরবর্তী বিয়ের পরে উনি ওই কলেজে জয়েন করে। তারপর আমার স্বাগতিক জেলা নারায়ণগঞ্জে, যেটা পরবর্তী সময় এটা বিশ্ববিদ্যালয় কলেজ, ওটার দায়িত্বে ছিলাম আমি 98-এ। আমি সংগ্রামকে লাইক করি, আসলে আমি নিজে সংগ্রাম করে যদি কিছু কষ্ট মানে অর্জন করি সেটা আমি অন্যরকম তৃপ্তি পাই। যেমন ওইখান থেকে আসার পরে আমার ছেলে দুইটা যেটা বললাম, তারা ছোট ছিল, এই দেশে আসার কথা না, আমাদের ফ্যামিলি অনেকে এখানে আছে, ইমিগ্রেন্টের ব্যাপারে হয়ে আসছি আমরা, বাট আমার ছেলেদের জন্য। কিন্তু ছেলেরা কি করছে সেটা আমি কতক্ষণ আগে কথা প্রসঙ্গে বলছি, ওদের জন্য আসছি, ওরা আল্লাহর রহমতে তারা সাকসেসফুল। বাট আমি প্রথম যখন আসছি, যেটা অত্যন্ত সত্য কথা কষ্টদায়ক সবার বেলায় হয়, আমি আমার ওয়াইফ কোনো কাজকে, যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, কোনো কাজকে কেউ অবহেলা করবেন না। মজার ব্যাপার, আমার একটা এই আমেরিকান একটা পত্রিকা আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, আই ওয়াজ পিজা মেকার। আমি এই দেশে আসার পর একটা জুইস কোম্পানিতে পিজা মেক করতাম, তখন আমি তাদেরকে বলতেছি আই ওয়াজ টিচার নাও পিজা মেকার। তখন তারা ওইটাকে খুব সুন্দরভাবে লুফে নিছে বা বলছে, উৎসাহিত করছে। পরে ওইটা তারা যেন আবার ছেড়ে দিচ্ছে, ভাইরাল হয়েছে এটা আমি জানি না। আমার এখানে একটা ছোট্ট বিজনেস করি, ওইখানে আপনার এক সাংবাদিক আছে, ওই যে শহীদুল আলম, উনি শহীদ ইসলাম, ওই যে উনি ইউটিউবার বোধ হয়, ওই যে কনক সারোয়ার কে ওনারা তখন আসেন আমেরিকাতে, তো ওইটা দেখে যে ভদ্র কলেজে ছিল ওইখানে পিজা মেকার হয়েছে, আমার দোকানে এসে আমাকে খুঁজে বের করছে এবং তারা উৎসাহিত বোধ করছে যে এটা থেমে থাকে নাকি, একটা কিছু সামথিং ডু। ঠিক একইভাবে আমার ওয়াইফও আমার ওয়াইফ খালি স্বপ্ন দেখতে, ও সেই কলেজে যাইতেছে, সে টাঙ্গালি শাড়ি পরে সে অধ্যাপনা করতেছে বা সামথিং ঘুমে তুলে, কিন্তু এখানে তো স্টার্ট করছে কোনো একটা জায়গায় ডিপার্টমেন্টের স্টোরে ওর জব দিয়ে স্টার্ট করছে, মানসিকভাবে খুব কষ্ট পাইছে। আস্তে আস্তে ডে আফটার ডে যখন তার ছেলে দুটো আগাইতেছে, এখন স্বতঃস্ফূর্তভাবে এটা আমরা
এনজয় করি। তো সুতরাং যারা নতুন আসবেন, আমি অকপটে বলি, ইচ্ছা করে আমি অনেকে যারা নতুন আসে আমার সাথে অনেকে যোগাযোগ করে বলি আমি ডিশ ওয়াশও করছি, হালকা 2-3 ঘন্টা সময় পাইতাম। কেন করছি? ওটা ক্যাশ পাইতাম, এটা আমার ওয়াইফকে বা আমার ফ্যামিলিকে আমি জানতে দিতাম না, কারণ শুধু আমার তখন টিকে থাকার জন্য। তো এই টিকে থাকার জন্য এখনো ঠিক এরকম চলছে। অনেকে ব্যাক করে জায়গায়, আমি তাদের উদ্দেশ্যে বলি যে বলে আসার পর আর যায় না, একটা সময় আসলে আবার অন্ধকার কেটে আলো আসবে আসবে, আর যখন যাইতেছে আবার 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে যাইবেন, আপনি জানি বেশিরভাগ ব্যাক করে আসে, তাহলে কি হইতেছে ওই সময়টা নষ্ট হইলো, টাকাও নষ্ট হইলো। তো সুতরাং এই কষ্ট করে করে, আর এদেশে কেউ বেকার থাকে না। যদি কেউ অন্তর্দে মনে করে আমি কিছু করবো, আমি যেটা বললাম যে আমি পিজা মেক করছি, এখন ছোটখাটো বিজনেস করি, ওকে একটা সময় স্টার্ট করতে হবে। আমি ফ্লাই দেওয়ার জন্য গেছি, আমার টাইপি পড়া গেছে, আমি তো বুঝি নাই তখন। আমি তখন আমার দিকে তাকায়, তারা ওই কাজটা আমাকে দেয় নাই। সে 2006 ফেব্রুয়ারি মার্চের কথা বলছি, তখন শীত। কিন্তু আমি বলি সবাইকে ইচ্ছা করি, এখন হয়তো আপনি আমাকে কোশ্চেন করছেন যে ওই সময়টা কেমন ছিল, এই জন্য শুধু বলেন না, পার্সোনালি কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি ওগুলো অকপটে বলি তাদেরকে উৎসাহিত করার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি, যদি আপনি ছোট্ট করে জাস্ট 30 সেকেন্ডে যদি কিছু বলতেন। এই দেশে কেউ ঠকে না, আমি এইভাবে বলি। যেমন আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, চায়ের ভিতর, চাই পাতে, নদীতে, পুকুরে চায়ের ভিতর মাছ ঢুকে যায়, ওই মাছগুলি ধরে। যদি কোনো মাছ ওই চায়ের ভিতরতে বাড়িয়ে আসতে চায়, তার এই ঘেরিট বা অন্য কিছু রক্তাক্ত হয়, বাড়িতে পারে না। তো আমেরিকায় আমরা যারা আসছি, এটা আমি মনে করি একটা বড় চাই, এটা ভিতরে ঢুকে গেছি আমরা, এটাতে আমরা বাড়ানোর চেষ্টা করবো না। এখানে অনেক কিছু অপরচুনিটি আছে, আমাদের খুঁজে বের করে পরবর্তী যতদিনেই আমরা বাঁচায় রাখে আমরা কাজে লাগাই, ওইভাবে যে তাকাইতে পারি, কেউ নিরাশ হবে না। আমেরিকা বিশ্বের সবচেয়ে একটা সেরা দেশ, ওইখানে আসার লাগে অস্থির হয়ে যায় মানুষ, আসার পরে কেউ নিরাশ হবেন না। তবে আপনাকে একটা কিছু করতে হবে, চট করে আসলে আপনি একটা ভালো জব পাবেন এটা আশা করতে, হয়তো কেউ পাবে কিন্তু সকলে পাবে তা না, তবে অর্জন করতে হবে আস্তে আস্তে আস্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের উত্তর আমেরিকার প্রবাসের কথা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই উত্তর আমেরিকার সব অনুষ্ঠান।